তিস্তা চুক্তি নিয়ে আবারও একটু আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন, তিস্তা কি হবে? তিস্তা চুক্তিটা কি মনে হয় আপনার কাছে? এটা তো $1,000,000 কোশ্চেন আপনি করলেন। এটার উত্তর দিতে পারলে তো খুব খুশি হতাম। এই তিস্তা চুক্তি নিয়ে তো বহুদিন ধরে শেখ হাসিনার আমলেও তো শুনেছি যে এই চীনকে দিয়ে দেওয়া হলো। আপনার চীন একবার তো বোধহয় অ্যাম্বাসেডারও গেছিলো ওখানে, চীনের অ্যাম্বাসেডার ফিজিবিলিটি স্টাডি করতে, টেকনিশিয়ান গেল, ইঞ্জিনিয়ার গেল। আমরা তো মনে করলাম এই চুক্তি সহি হলে গেল বলে, হলো না তো। তো এবারও আবার শুনছি যে আমাদের ফরেন মিনিস্টার যে চীনে গেলেন 2 দিন না 3 দিন আগে, সেখানে নাকি উনি বলেছেন যে ভারতের জন্য আমরা বসে, ভারত বলছে যে আমরা এটাকে সলভ করব, তোমাদেরকে আমাদের ড্যাম বানিয়ে করে এটা তারা সলভ করে দেবে। তো ফরেন মিনিস্টার নাকি বলেছেন যে আমরা তার জন্য অপেক্ষা করতে পারবো না, আমরা চীনের কাছে এটা দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। পুরোপুরি নিয়েছি কিনা এটা এখন আসে নাই, তবে ফেসবুকে পোস্টিং দেখলাম। ফেসবুক অবশ্য বিশ্বাসযোগ্য না সব কিছু, যে প্রাইম মিনিস্টার নাকি বলেছেন যে আমরা এটা চীনকেই দেবো বলে স্থির করেছি। কিন্তু আমার এখানে একটা বিরাট কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো এই, যে বাংলাদেশ কি ইন্ডিয়াকে সাম সর্ট অফ চাপে ফেলার জন্য এই জিনিসটা মানে চীনের কাছে দিচ্ছি আবার দেয় না? কারণ ওইখানে যে আপনার ইন্ডিয়া, চীনের একটা ফুটহোল হবে ওখানে, এটা ইন্ডিয়া অ্যালাউ করবে কিনা আমার সে বিষয়ে খুব গভীর সন্দেহ আছে। ইট ইজ সো ভাইটাল ফর দেম, ফর তারা মনে করে যে ওখানে যদি চীন, একটা কথা তো এই যে সেদিন তাজ হাসমি সাহেব ওনার টক শোতে বলছিলেন যে চীন আপনার ভারতকে ঘিরে ফেলেছে। ওই যে একটা কথা একবার আমেরিকান লিখেছিল না, অ্যানালিস্ট, যখন চীন এরকম বিভিন্ন জায়গায় বন্দর, পৃথিবী জুড়ে বন্দর স্থাপন করছিল, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, তো বলেছে যে স্ট্রিং অফ পার্ল, বলেছে ভারতকে চীন স্ট্রিং অফ পার্ল দিয়ে ঘিরে রেখেছে। বলে কীরকম? বলে পাকিস্তান উত্তরে, পশ্চিমে দিকে ইরান, এদিকে আপনার বাংলাদেশ, আর চীন তো আছি। তো সুতরাং আর ইন্ডিয়ারা তো যে কথা অ্যাম্বাসেডার সাহেব বললেন, সুপার সেন্সিটিভ অ্যাবাউট দেয়ার সিকিউরিটি ইস্যুস, মানে তারা একেবারে এত বেশি টাচি হয়ে যায় যে প্র্যাগমেটিক সাইডটা দেখতেই চায় না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি বহু ইন্ডিয়ান অ্যানালিস্ট যারা খুব নাম করা অ্যানালিস্ট, কিন্তু কথার মধ্যে আপনি দেখবেন বায়াসনেস চলে আসে, ঠিক পরিপূর্ণভাবে আনবায়াসভাবে জিনিসটা দেখতে চায় না। যে বাংলাদেশের সঙ্গে আমরা তিস্তা চুক্তি করলে অথবা গঙ্গার পানির সুস্থ বন্টন করলে পরে কী সিকিউরিটি রিস্ক আমাদের থাকতে পারে, যেটা অ্যাম্বাসেডার সাহেব প্রশ্ন তুলেছেন যে বর্ডারে তোমার কী রিস্ক আমাদের হতে পারে, যে তুমি এখানে বেড়া দেবে, তারপরে বলছো আমি বিএফএস বাড়িয়ে দিব। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো তোমার ওভার সেন্সিটিভনেস অ্যাবাউট ইউর সিকিউরিটি কনসার্ন, অ্যান্ড অলসো টু ডেমনস্ট্রেট, যে কথাটা আমি আগে বলেছি, যে টু প্রুভ দ্যাট আই অ্যাম সুপিরিয়ার টু ইউ, দ্যাট সভারেনিটি বিলংস টু মি, দ্যাট বর্ডার, I am the sovereign there. I can kill your people, I can abduct you, I can send drugs, you can do nothing. তো এই জাতীয় অ্যাটিটিউডে তো আপনার কোনো সময় আন্ডারস্ট্যান্ডিং হওয়া মুশকিল হয়। তিস্তা চুক্তি চাইনিজরা কিন্তু ধৈর্য ধরে বসে আছে বহুদিন ধরে। আপনি চাইনিজ কার্ড দেখে ইন্ডিয়াকে ভয় দেখাবেন আর তাকে আপনার ওয়েটিংয়ে রাখবেন ফরএভার, দ্যাট ইজ নট এ গুড ডিপ্লোমেসি। কারণ আমাদের বাংলাদেশে, পৃথিবী জুড়েই এই ইরান যুদ্ধের পরে বিশেষ করে পৃথিবী জুড়ে তখন যে কথাটা শুনলে পরে তখন নার্ভাসই লাগে, যে নট অনলি ওয়ার্ল্ড ইকোনমি উইল গো ইনটু রিসেস, বাট ইট ক্যান গো ইনটু আপনার একেবারে ডিপ্রেশনে চলে যেতে পারে। ডিপ্রেশনে চলে গেলে পরে আপনার পৃথিবী শুদ্ধ লোক তো সাফার করবে। প্রেডিকশন আছে যে থাউজেন্ডস অফ পিপুল নাকি আপনার মারা যাবে ফ্যামিলি এই ইরান যুদ্ধের পরে আর কি। সেখানে মানে যেভাবে আপনার ওয়ার্ল্ডের আসল কথা কি সমস্ত বিশ্ব ব্যবস্থা, যেটা দ্বিতীয় মহাযুদ্ধের পরে খুব মেটিকুলাসলি আপনার সেট আপ করা হয়েছিল, ইউনাইটেড নেশন, ইন্টারন্যাশনাল ল, ওয়ার্ল্ড ব্যাংক, দিস দ্যাট, সবই কিন্তু পশ্চিমাদের ফেভারে, যেটা আপনার ইরানের ফরেন মিনিস্টার একদিন ফাঁস করে দিয়েছে, যে সবগুলি ইন্টারন্যাশনাল ল হলো
ওদের ফেভারে, আমাদের ফেভারে কিছু নাই। দে আর ডেড নাও। ডেড নাও মানে কি? আপনার নতুন বিশ্ব ব্যবস্থা আসবে। নতুন বিশ্ব ব্যবস্থা আসা মানে একটা টার্ময়েল। যে কোনো নতুন জিনিস আসার আগে পুরানা জিনিস ভেঙে পড়লে একটা টার্ময়েলের মধ্যে দিয়ে চলে আসি। তো আমাদের বাংলাদেশের জন্য আপনার, আমি মনে করি বর্তমান রেজিমের যারা ক্ষমতা নিয়েছে খুব অল্প দিনের হয়েছে, ইকোনমিক ডিপ্লোমেসিটা উইল বি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ইকোনমিক্যালি যদি ডিল করতে না পারে বাংলাদেশে, বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, আপনার 6 মাসের মধ্যে লোক রাস্তায় নেমে যাবে। এবং এই ইকোনমিক ডিপ্লোমেসি আপনার একমাত্র চায় না আপনাকে, কারণ আপনার তো ডেফিসিট বাজেট, আপনার প্রেডিকশন তো যেটা বাজেটে সেটা তো ডেফিসিট বাজেট, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু তা গভর্নমেন্টের তো টাকা ধার করতে হয়, বড়োইং করতে হয়। একমাত্র বড়োইং কান্ট্রি হলো চায়না। আমার মনে আমাদের ফরেন মিনিস্টার নিশ্চয়ই এই কথাটা উঠেছে, চায়না সব কথা তো আর প্রেসে আসে না, তারা নিশ্চয়ই টাকা পয়সার কথা, হাসিনাও তো গেছিলো টাকা চাইতে। সুতরাং এখন এই যে আপকামিং যে ডিপ্রেশন বলবো না, সরি, রিসেশন যদি আসে ইকোনমিক, তাহলে আমাদের টাকা পয়সার জন্য ইয়েতে যেতে হবে, চীনের কাছে যেতে হবে। সুতরাং চীনকে ঝুলিয়ে রাখা ইনডেফিনিট পিরিয়ডের জন্য উইল নট বি এ গুড ডিপ্লোমেসি। অ্যাট দি সেম টাইম ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু এখানে ভীষণ চাপ আসবে, যেটা যেন না করা হয়। এবং আমাদের দেশের সরকার যত দুর্বল হবে, সেই সরকারকে তত বেশি নাচানো যাবে। এবং সরকার এখন পর্যন্ত আমি মনে করি আনফর্চুনেটলি এখন পর্যন্ত ভুল ফুটিংয়ে আছে। কারণ আপনার রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট মানে হলো আপনি লোকের সাপোর্ট নিয়ে সরকার গঠন করেছেন। আপনি ফার্স্ট অফ অল সারা পৃথিবী ভরি, আগে অতটা ছিল না, ইদানিংকালে পলিটিশিয়ানদেরকে লোকে বিশ্বাস করে না। আমেরিকানদের একটা কথা আছে, পলিটিশিয়ান মানে করাপ্ট। তো এখন কিন্তু বিশ্বাস করতে হয়, কারণ দে নো দি আর্ট অফ পলিটিক্স। এই বিশ্বাসটা আপনার একটা ইলেকটরাল প্রসেসের ভিতর দিয়ে আসে, একটা ক্রেডিবল ইলেকশনের ভিতর দিয়ে। আনফর্চুনেটলি আমাদের এই ইলেকশনটাও ম্যানেজড ইলেকশন হলো, এটা খুবই দুঃখের বিষয়। এবং যারা করেছে এটা ম্যানেজড, আপা কেন বলছেন, কিভাবে যে ম্যানেজড একটু বলবেন? ম্যানেজ কীভাবে হবে আমি বলি আপনাকে। আপনি একটা পলিটিক্যাল পার্টিকে যদি, প্রফেসর ইউনূসের সরকার তো নিউট্রাল সরকার, কেয়ারটেকার সরকার বলতে পারে, ইন্টারিম সরকার, নিউট্রাল, এত কোন সাইড নেওয়ার কথা ছিল না। উনি যে লন্ডনে গেলেন, গিয়ে তারেক রহমানের সঙ্গে ডিল করে আসলেন, কী ডিল করে এসেছেন আমরা জানি না, এটা কি ওভারটলি উনি কি সাপোর্ট দিয়ে দিলেন না তাকে? তারপরে যখন তারেক রহমান সাহেব, নট এগেন্স্ট বিএনপি, আমি অ্যানালিসিস করছি, তারেক রহমান সাহেব যখন দেশে ফেলেন, তাকে যে রিসিপশনটা দিল, হেড অফ দি স্টেট কেউ দেয় না। সেদিনই তো ডিক্লেয়ার করা হয়ে গেছে হি ইজ আনডিক্লেয়ার প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি। তারপরে আপনার ব্যুরোক্রেসি যে হেল্প করেছে, সেটা তো রেজওয়ানা স্বীকারই করেছে যে আমরা আটকে রেখেছিলাম, উগ্রবাদকে আসতে দেব না। তো রেজওয়ানার কাছে আমার প্রশ্ন, ধরে নিলাম আমি জামাত উগ্রবাদী দল, তো বড় জোর আপনার জামাত 30টা সিট বেশি পেত, তাহলে কি আপনার জামাত সরকার গঠন করতো না? কিন্তু বিএনপি আপনার 2/3 পেত না, বিএনপি মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করতো। 2/3 একটা পার্লামেন্ট মানেই হলো একটা কার্স, কারণ সেটা আপনার স্বৈরাচারী হয়ে যায়। তো এই একটা অবিশ্বাস তো অলরেডি লোকের মধ্যে এসেছে যে তুমি ম্যানেজ ইলেকশন করে এসেছো, এটা সবাই বলছে। আপনার পারসেপশন ইজ মোর রিয়েলিস্টিক দ্যান দ্য রিয়েল থিং। তারপরে আপনার আমি গণভোট মানব না, আমি জুলাই সনদ মানব না, 70% লোক বলেছে ইয়েস, তুমি তাদেরকে বলছো না। তো তারা তখন কী করবে? তোমার কাছে এলিজিয়েন্স, তার যে সমর্থন, তার প্রতি যে তোমার প্রতি ভালোবাসা, তোমার কাজকে অ্যাপ্রিসিয়েট করা, সেখান থেকে সে সরে আসবে, আপনার বেসটা সরে যাবে। তখন মোর অ্যান্ড মোর দিস রেজিম হাসিনার মতো আপনার ডিপ স্টেটের হাতে ধরা দেবে। ডিপ স্টেট কারা আমরা জানি, যারা রিয়েল পাওয়ার ব্রোকার, তারাই আপনার পলিটিশিয়ানদেরকে মুঠার মধ্যে রাখে। পলিটিশিয়ানরা জেলে যায়, কিন্তু ডিপ স্টেটের লোকরা তো জেলে যায় না, তারা কিন্তু ঠিকই থাকে, কিন্তু পলিটিশিয়ানরা জেলে যায়। তো ডিপ স্টেটের হাতে পড়ে যাবে তোমরা, পড়ে গেলে পরে তো এই সরকার কতদিন আপনার ইকোনমিক ট্রাবল করতে পারবে, ট্যাকেল করতে পারবে? আপনি মানুষের বিশ্বাসটা থাকলে পরে মানুষ তখন অনেক কিছু সহ্য করে। না ভাই, ওনারা চেষ্টা করছেন, করবেন কি? কিন্তু আমি যখন দেখি যে আমার বিশ্বাস তুমি হারিয়ে ফেলেছ, এখন যেটা
আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে আমি মানি না জুলাই সনদ, আমরা সাইন করেছি ইলেকশন পাওয়ার জন্য। তো এটা প্রতারণা, তো প্রতারককে কে বিশ্বাস করে? সুতরাং ইকোনমিক্স এই বিশ্বাসটা ফেরত আনতে হবে এই সরকারের লোকের কাছে অবিলম্বে। জুলাই সনদকে মহামান্য স্পিকার একটা খুব ভালো স্টেটমেন্ট দিয়েছেন আজকে। উনি বলেছেন যে গণভোট না মানলে দেশে ঐক্য আসবে না। এটা তো উনি খুবই সুন্দর কথা বলেছেন, কারণ যে সমস্যা আমাদের সামনে আসতেছে এই যুদ্ধের পরে এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের ফলে, কারণ এখানে ডিপ্লোমেসির প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার মাল্টিপোলারিটি আনতে হবে বিশ্ব করে, আপনার যেটাকে আমরা বলি আপনার নিরাপত্তাটা, কৌশলগত নিরাপত্তাটা যত দেশের সঙ্গে আমি মানে রিজিওনাল বলেন বা আপনার ইন্ডিভিজুয়াল কান্ট্রি বলেন আমি সম্পর্ক রাখতে পারবো, তত আমার ফরেন পলিসি অবজেক্টিভটা ফুলফিল হবে। ইকোনমিক ডিপ্লোমেসির প্রায়োরিটি এই গভর্নমেন্টের নাম্বার 1, সেখানে আপনার চীনকে লাগবে। তো আপনি এটা কতক্ষণ আপনি তিস্তার কথায় আসি, এইবার এই সরকারের মনস্থির করতে হবে যে কাকে দেবে। কিন্তু ইন্ডিয়া থেকে আপনার খুব চাপ আসবে। ইন্ডিয়া থেকে যে আমি আসার সময় কাগজ দেখছিলাম, এখন যে হাইকমিশনারকে পাঠাচ্ছেন তিনি একজন খুব সিজন পলিটিশিয়ান এবং জুনে আসছেন, হ্যাঁ, ত্রিবেদী, এবং উনি বাঙালি এবং উনি বাংলা ভাষায় নাকি দক্ষ। তো আমি ভাবছি যে আমরা তো খুব ইমোশনাল জাতি, তো উনি আবার এখানে এসে বাংলা সাহিত্যটাই তো এই সমস্ত বলে টলে আমাদেরকে ইমোশনালি চার্জ করে নিজের কাজ গুছিয়ে নিয়ে চলে যায় কি না বুঝতে পারছি না। না, ঠাট্টা করে বলছি, আমি বলছি যে আমাদের খুব অ্যাস্টিউট ওনাদের মতো ডিপ্লোম্যাটের দরকার হবে, যারা আপনার ডিপ্লোমেসি বোঝে, ডিপ্লোম্যাটিক কীভাবে ডিলিং করতে হয়, ইনস্টিটিউশনের দরকার হবে। সবচেয়ে বড় কথা যেটা দরকার হবে সেটা হলো যে আমাদের ইমোশনাল হওয়া চলবে না, আমরা খুব ইমোশনাল হয়ে যাই। আর একটা জিনিস আমি দেখলাম কাগজে লিখেছে যে ত্রিবেদী আসতেছেন উনি আপনার তিস্তার কথা বলতে, গঙ্গার নবায়ন চুক্তি ওটার কথা বলতে, সীমান্তর কথা কিন্তু বলে নাই। উনি কিন্তু কাগজ কিন্তু এটা বলে নেই যে আমরা শেখ হাসিনা যে সমস্ত ট্রিটিগুলি করে গেছে সেগুলো আমরা রিভিউ করবো, আমরা কিন্তু সে কথাটা বলি না। এই গভর্নমেন্ট বলে না এখন পর্যন্ত। আমি রিভিউ কেন করব না? আমরা তো অনেক কথা জানি যে যেভাবে করিডোরগুলি দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সভারেনিটি উইল বি অ্যাট স্টেক। তো এগুলো আমরা আলোচনা করব না? যদি আগে থেকে ত্রিদেবীকে জানিয়ে দিই যে আমরা কিন্তু এগুলি, এটা আমাদের ডেস্ক, এটা আমাদের টেবিলে আছে এজেন্ডায়। তো খুব কেয়ারফুলি আমাদের চলতে হবে এই এক্সিস্টিং সিচুয়েশনে। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য এসেনশিয়াল। এটা বিএনপির উচিত জাতীয় ঐক্যটা, কারণ বিএনপির হাতেই কিন্তু এখন আমাদের সাকসেসের কাঠিটা। বিএনপি যদি আমাদেরকে ঠিকমতো এখানে চালিত করতে না পারে, জাতীয় বিএনপিও বিপদে পড়বে, আমরাও বিপদে পড়বো। আই এম নট ক্রিটিসাইজিং বিএনপি, কিন্তু আমি বিএনপির ওয়েলিশার হিসেবেই বলবো যে পার্টিকে যেটা জিয়াউর রহমান সাহেব প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন, যেটার জন্য বেশিরভাগ বাঙালি মুসলমান আমাদের যারা মেজরিটি সেই আইডিওলজিটাকে ধারণ করেছে, এই পার্টিটাকে টিকিয়ে রাখার দায়িত্ব এখন বিএনপির হাতে। তো এটাই আমার তিস্তার উপরে এটাই আমার বক্তব্য।